আমরা যখনই ভারতের সবচেয়ে হন্টেড প্লেসের কথা বলি তো সবার আগে আমাদের মাথায় কি আসে? রাজস্থানে অবস্থিত ভানগড় কিলা, যা রাত্রি তো ছাড়ুন, দিনের বেলাতেও কোনো মানুষকে যেতে হলে তার আত্মা কেঁপে ওঠে। বলা হয় আজ অব্দি যে এই কিলায় রাত কাটিয়েছে তাদের আর খোঁজ পাওয়া যায়নি, আর যারা ফিরেছে তারা আগের মতো আর সুস্থ স্বাভাবিকভাবে থাকতেই পারে না। তাই সরকারও অফিসিয়াল ভাবে নোটিশ দিয়ে জনসাধারণের জন্য এই কিলাকে সন্ধ্যার পর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। কি এমন লুকিয়ে আছে এই ভানগড় কিলার ইতিহাসে? কেনই বা এই কিলাকে এত বিপজ্জনক এবং ভুতুড়ে মনে করা হয়? সাল 1573 আমেরের রাজা ভগবান দাস তার পুত্র মাধব দাসের জন্য নির্মাণ করেন একটি ভব্য কিলা বা রাজমহল। নির্মাণের প্রাককালে বা প্রথম দিকে এই কিলার চেহারা কিন্তু ছিল একদম অন্যরকম, যেখানে সমস্ত নগরবাসী সবাই মিলে একে অপরের সাথে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। ছিল গমগমে ঝুহরি বাজার, ছিল মন্দির, ছিল রাজার সুশাসন, যা উদাহরণ দিয়ে থাকে এক প্রকৃত সুসমৃদ্ধ আনন্দে মগ্ন এক রাজ্যের। কিন্তু কি এমন ঘটলো যা ভানগড় কিলার আজকের এই পরিণতির জন্য দায়ী হলো? যেখানে রাত হলে মানুষ কিলার ভেতরে যাওয়া তো দূরের কথা, পার্শ্ববর্তী লোকজন কিলার দিকে চোখ তুলে তাকাতে অবধি চায় না। সৌন্দর্যের দিক থেকে দৃষ্টি আকর্ষণ করলেও কিলার ভেতর এবং বাহির সম্পূর্ণ জনমানবহীন। শুনেছি নাকি লোকে বলে এই কিলার মধ্যে অনেকের কান্না, চিৎকার, ইভেন পায়ের নুপুরের শব্দও আসে। আর তার সাথে লোকমুখে এই গুজবটাই বা কেন ওঠে যে এই কিলার মধ্যে যে একবার গেছে সে আর ফিরে আসে না। এই কারণেই দিনের বেলাতেও এই কিলা প্রায় জনমানব শূন্য হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন একটাই, যে কি এমন ঘটেছিল যে এখনো পর্যন্ত, ইনফ্যাক্ট আজকের যুগে দাঁড়িয়েও এই কিলাকে ভুতুড়ে এবং অভিশপ্ত মনে করা হয়? আসলেই এই ভুতুড়ে কিলার পিছনে কোনো এক নয়, বরং লোকমুখে বহু কথা প্রচলিত আছে। তার মধ্যে সবচাইতে জনপ্রিয়, মানে যার উপরে মানুষ সবচাইতে বেশি ভরসা করে, তা হলো রানী রত্নাবতীর কাহিনী। বলা হয় যখন এই কিলার নির্মাণ করা হয় তখন সেখানে রানী রত্নাবতী নামে এক অতি সুন্দরী রাজকুমারী থাকতেন। তার বয়স যখন 18 তখনই বহু রাজ্যের রাজা এবং রাজকুমারেরা বিবাহের প্রস্তাব নিয়ে তার দোরগোড়ায় হাজির হয়, কিন্তু তিনি এদের মধ্যে কাউকেই তেমন ভাবে পাত্তা দেননি। তবে সেই রাজ্যে আরো একজন মানুষ ছিলেন যিনি গোপনে রাজকুমারীকে পছন্দ করতেন। তিনি কোনো রাজকুমার ছিলেন না, না ছিলেন কোনো ব্যবসায়ী, তিনি ছিলেন তন্ত্র মন্ত্র জানা এক তান্ত্রিক। রাজকুমারীর প্রতি তার আকর্ষণ পাগলামিতে রূপান্তরিত হয়। তিনি রাজকুমারীকে ভালোবাসতেন না, বরং তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করতেন। তিনি জানতেন যে একজন রাজকুমারী এবং একজন তান্ত্রিকের মিলন অসম্ভব, এবং তা মেনে নিয়ে তার সবচাইতে ভয়ঙ্কর বিদ্যার প্রয়োগ তিনি করেন। রানী রত্নাবতী কেওড়া ফুলের ইতর খুব পছন্দ করতেন, তাই একদিন তিনি তার দাসীবাদীদের নিয়ে বাজারে যান ইতর কেনার জন্য। এই তান্ত্রিকও খুব গোপনে তার পিছু নিয়েছিলেন। কেনাকাটা করার সময় যখনই তারা একটু অন্যমনস্ক হয় তখনই তান্ত্রিক লুকিয়ে দূর থেকেই ইতরের শিশিতে একটা মন্ত্র পড়ে, যা ছিল বশীকরণের সবচাইতে বিপজ্জনক মন্ত্র। তার পরিকল্পনা এটাই ছিল যে যখন রাজকুমারী সেই ইতরটা নিজের গায়ে লাগাবেন তিনি নিজের বোধবুদ্ধি, লোকলজ্জা সব হারিয়ে ছুটে যাবেন তার কাছে। কিন্তু ওই যে নিয়তি, তার পরিকল্পনা ছিল অন্যরকম। রাজকুমারী যখনই ইতরের শিশি ধরেন তখনই তার হাতে কম্পন অনুভব করেন। যেহেতু তিনিও ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তাই তিনি বুঝে গেলেন কুছ তো গড়বড় হ্যায় দয়া। যাই হোক, তিনি ভিড়ের মধ্যে খুঁজতে লাগলেন কাউকে। ভিড়ের মধ্যে খুঁজতে খুঁজতে তিনি পেলেন লাল বর্ণ চক্ষুওয়ালা এক তান্ত্রিককে। রেগে মেগে রাজকুমারী ইতর তো লাগালেনই না, বরং শিশিটা ছুঁড়ে মারলেন বিশালাকার পাথরের উপরে। ফলত কালা জাদু বিপরীত ফল প্রদান করে। এই ইতরের কাজ এটাই ছিল
যে যার উপরে সে পড়বে সে তান্ত্রিকের উপর আকৃষ্ট হয়ে ছুটে আসবে। যেহেতু পাথরের উপর পুরো ইতর পড়ে যায়, তাই সেই পাথরটা গ্র্যাভিটির অপোজিটে গিয়ে তান্ত্রিকের পিছু নেয়। সে পালানোর চেষ্টা করলেও তার আগেই বিশালাকার পাথর তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। কিন্তু সেই তান্ত্রিকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বেই নিজের বিদ্যমান সমস্ত কারুশক্তি দিয়ে ভানগড়কে অভিশাপ দেয় ধ্বংস হয়ে যাওয়ার। সে চিৎকার করে বলে, রত্নাবতী, তুই আমাকে মেরে সুখে সংসার করতে পারবি না। পরবর্তী অমাবস্যার আগেই শুধু তুই মরবি না, বরং তোর সমস্ত রাজ্যবাসী সমেত তুই ধ্বংস হয়ে যাবে। অভিশাপ দেওয়ার পরক্ষণেই মৃত্যু হয় সেই তান্ত্রিক। তান্ত্রিক মারা গেলেও জেগে উঠে তার আত্মা, এবং তার কয়েক সপ্তাহের মধ্যেই শুরু হয় ভানগড়ের ধ্বংসলীলা। ঐতিহাসিকদের মতে প্রতিবেশী রাজ্য অজবগড় ভানগড়ে বিশাল আক্রমণের হানা দেয়, কিন্তু লোককথা অনুসারে হামলা স্বাভাবিক ছিল না। শত্রুদের মধ্যে দেখা যায় এক অদ্ভুত পাগলামি। তারা ভানগড়ের মজবুত দেওয়াল দরজা সব ভেঙে ভেতরে প্রবেশ করে। শত্রুপক্ষের সৈনিক ভেতরে প্রবেশ করে শুরু করে গণহত্যা। তাদের তরোয়াল না বুড়ো না বাচ্চা কাউকেই রেহাই দেয়নি। রানী রত্নাবতী অন্দরমহলে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও বলা হয় অনেক সৈনিকদের প্রচেষ্টার পরও শত্রুপক্ষ তাকে মেরেই ফেলে। সকাল হতে হতে 10,000-এর বেশি জনসংখ্যা বিশিষ্ট একটা নগর শ্মশানে পরিণত হয়। যারা বেঁচে গেছিলেন তারা এমন ভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে পালান যে তারা দিব্যি কাটেন, আর কখনোই তারা এই অভিশপ্ত জায়গায় ফিরে আসবেন না। তাছাড়া ভানগড় কিলার আজকের এই পরিণতির পিছনে অন্য আরেকটি লোককথা রয়েছে। যেখানে রাজা যখন এই কিলা তৈরি করতে যাবেন, তখন তিনি জানতে পারেন যে এই কিলার জমির মালিক হলেন গুরু বালুনাথ। যেহেতু রাজা নিজেও একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, তাই তিনি গুরুর কাছে অনুমতি চেলেন। গুরু বালানাথ ছিলেন কয়েকশো বছরের তপস্বী। তিনি মহল তৈরি হওয়ার আগেই রাজার কাছে একটা শর্ত রাখেন। নিজের কুটিরের দিকে ইশারা করে দেখিয়ে বলেন, আপনি নিজের রাজমহল যতটা সম্ভব উঁচু করতেই পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন মহলের ছায়া আমার কুটিরের উপর না পড়ে। যেদিন এই তোমার মহলের ছায়া আমার কুটিরের উপর পড়বে, আমি বুঝে নেব তোমার অহংকার আমার শান্তি ভঙ্গ করছে। আর সেদিন থেকে এই রাজবংশ এবং রাজ্যবাসীর ধ্বংসলীলা আরম্ভ হবে। রাজা তার কথা মতোই রাজমহল তৈরি করেন। প্রথমে তো সবকিছু ঠিকঠাকই ছিল, তারপর রাজা পরিবর্তন হয়। সিংহাসনের অধিকারী হয় রাজার বংশধর ছত্র সিং। তিনি অবশ্য অনেক উচ্চাকাঙ্ক্ষী ছিলেন, তাই তিনি রাজমহলকে আরো উঁচু করার আদেশ দিলেন। যদিও সেই সময়কালে বয়স্করা তাকে ঋষির শর্তের ব্যাপারে সতর্ক করলেও তিনি এইসবকে মন গড়া গল্প মনে করে উপেক্ষা করে দেন এবং কিলাকে আরো উঁচু করতে ব্যস্ত হয়ে পড়েন। আর তখনই ঘটলো সেই দুর্ঘটনা। কিলার ছায়া গিয়ে পৌঁছায় সেই ঋষির আশ্রমে। স্বাভাবিকভাবেই তিনি রেগে গিয়ে রাজমহল এবং রাজ্যবাসীকে ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দেন। তাই অনেকের মতেই বাবা বালুনাথের অভিশাপেই ভানগড়ের এই পরিণতির কারণ। আজকের পরিস্থিতি অনুযায়ী পুরো কিলা বা মহলের মধ্যে জঙ্গলি কেওড়া গাছের ঝাড়ি দেখা যায়। বৈজ্ঞানিক মতে কেওড়া সাপেদের আকর্ষণ করে, কিন্তু এখানকার হিসেব অন্যরকম। এখানে ঘুরতে আসা পর্যটকদের মত অনুযায়ী তারা যখন এখানে চলাফেরা করে, তারা হঠাৎই একটা তীব্র ইতরের গন্ধ পায়, কিন্তু ঠিক তার পর মুহূর্তেই আবার একটা পোড়া মাংসের গন্ধ পায়। এই সমস্ত গন্ধের উৎস যে ঠিক কোথায় তা কিন্তু সবার অজানা। কিলার কাছে অবস্থিত নর্তকী মহলের কাছে গেলেই তার তাপমান 4 থেকে 5 ডিগ্রি কমে যায়। এটার কারণ কি? কোনো বিশেষ পাথরের উপস্থিতি নাকি অন্য কিছু? ভানগড় কি সত্যি ভৌতিক জায়গা নাকি শুধুমাত্র আমাদের পরিকল্পনা? এই সব কথা বলার সময় আমারই যেন গায়ে কাঁটা দিয়ে উঠে। জানি না যারা সেখানে রাত কাটিয়েছেন বা রাত কাটানোর চেষ্টা করেছেন তাদের সাথে কি হয়েছে। যেমন প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরব তিওয়ারি,
যার স্টার্ট টু এন্ড লাইফ টাইমের ভিডিও আমি নিজেই কিছুদিন আগে পোস্ট করেছি। তিনি সেখানে তার টিমের সাথে একটা রাত কাটান। তিনি সেই মুহূর্তে অশরীরীদের উপস্থিতি অস্বীকার করলেও পরে লোকমুখে শোনা যায় ভানগড়ে রাত কাটানো এবং আত্মাদের উপস্থিতি অস্বীকার করার কারণেই তাকে মৃত্যুর মতো ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হয়। কিন্তু আরো একটা প্রশ্ন থেকেই যায় যে এএসআই সব জায়গা বাদ দিয়ে শুধু এই জায়গাটাই কেন ডেঞ্জার জোন ঘোষণা করেছেন? এখানে নাইট গার্ডরাই বা কেন রাত্রে ভেতরে যান না? কেন তাদের অফিস গেট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত? কেন সন্ধ্যা 6টা বাজলেই ভানগড়ের গার্ডরা সিটি বাজায়? কেন গার্ডরা সবাইকে বার করে নিজেরাও বেরিয়ে যায় সেখান থেকে? কেনই বা পর্যটকরা তাদের কথা মেনে নিয়ে চুপচাপ চলে যায়? কেন তারা কেউ পিছন ফিরে তাকানোর সাহস করেনি? কারণ হয়তো তাদের সবার মনেই এই ভয়টা আছে যে পিছন ফিরে তাকালেই হয়তো তারা পিছন পিছন চলে আসতে পারে।